আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, গত ভিডিওতে আমি একটা লাইক দিয়েছিলাম, যেটা আশা করি আপনারা পূরণ করে দিয়েছেন। যদিও কমেন্টটা 500 হয় নাই, তারপর আপনারা চেষ্টা করছেন, এটা অনেক ভালো লেগেছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তো চলুন শুরু করা যাক। বাগানের মাঝে পাজো কোলে তুলে নিলেন। তখন আমি বললাম, এই এই কি করছেন? আমি বিস্মিত হয়ে গেলাম ওনার এমন কাজে। তখন উনি আমাকে বলল, কি করছি দেখতেই তো পাচ্ছ, আমার বউকে আমি কোলে নিয়েছি, এখানে এত বিস্ময়কর কিছুই ঘটেনি। এমন একটা ভাব নিয়ে কথা বলছেন, উনি যেন কোনো কিছুই ঘটেনি। তখন আমি একটু অবুঝ ভাষায় বললাম, নিয়েছেন ভালো কথা, নিবেন তাই বলে এই খোলা জায়গায় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? তখন উনি বলল, কেউ দেখলে কি হয়েছে, আমি কি খারাপ কিছু করছি নাকি? ব্যাটার কথা শুনে মনে হচ্ছে ব্যাটার কি ভাব। তখন আমি ওনাকে বললাম, খারাপ কিছু নয় তো। উনি তখন বলল, কিসের খারাপ? তোমাকে কি আমি কোলে নিতে পারি না? তখন আমি বললাম, কেন নিবেন? একটু কঠোর গলায় বললাম। তখন উনি আমাকে বলল, ওকে, তাহলে তোমার কয়েকটা কাজিনকে দেখলাম না আজ, নেক্সট টাইম তোমাদের বাসায় গেলে ওদের কাউকে কোলে নিয়ে ঘুরবো, কেমন? তখন আমি বললাম, ওই একদম খুন করে ফেলবো যদি আমি ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছো তো। অনেকটা অধিকার ভাব আসলো মনের মাঝে। ওনার কথাটা যেন আমাকে তীরের মতো আঘাত করেছে। মনে হচ্ছে উনি আমার, একান্তই আমার, তাকে আমি পেয়েছি, ধরে রাখবো অনন্তকাল, আমার মনের পিঞ্জিরাতে ছুটতে দিব না এই জনমে। তখন উনি আমাকে বলল, তো সব কথা তো তুমিই বলছো। তখন আমি একটু মন খারাপ করে অভিমানের সুরে বললাম, বলেছি তো কি হয়েছে, আপনি তাই বলে অন্য কাউকে কোলে নেওয়ার কথা ভাবতে পারেন? তখন আমি মনে মনে ভাবছি, আসলে দোষটা তো আমারই। উনি আমাকে কোলে নিয়েছেন, এতে উনি যতটা ভালো লাগায় আসক্ত হচ্ছেন, এর চেয়েও বেশি আসক্তির অনুভাবিত হচ্ছি। তখন উনি আমাকে বলল, তো কি করব? তখন আমি বললাম, আমাকে নিয়েছেন, নিবেন তাই বলে কি এভাবে এমন একটা জায়গায় যদি কেউ এসে পড়ে? তখন উনি আমাকে একটু মধুর সুরে বললেন, আসবে না কেউ, জেনেই তো নিয়েছি তোমায় আমি। এমন ভাষায় যদি কোনো বর তার বউয়ের সাথে কথা বলে, আমি নিশ্চিত সেই স্ত্রী ভাগ্যবতী, কারণ সব পুরুষ এমন ভাষায় কথা বলতে পারে না। কিছু পুরুষ শুধু নিজের দেহের চাহিদার জন্যই বউকে স্মরণ করে। সব পুরুষ এমন করে বউয়ের সাথে রোমান্টিকতা করতে জানে, তবে তারা এটা করে না বউয়ের ইচ্ছার চাইতে নিজের চাহিদাটাকে একটু বেশি খোঁজে। আর কিছু পুরুষ এমনও আছে, তারা সময়ে বউকে ব্যবহার করবে, ব্যবহারের শেষে এরা বউকে লাথি উষ্টা যা ইচ্ছা আছে সবই মারে, তবু বউয়েরা এদের সংসার করে। তবে মেয়েরাও ভিন্ন ভিন্ন রকমের হয়। আমার এমন অন্যমনস্ক হয়ে থাকা দেখে মিস্টার আমাকে জিজ্ঞেস করলেন, কি গো, কি হয়েছে, কি ভাবছো এত? তখন আমি বললাম, না তো কিছু না। তখন উনি বলল, তাই? তখন আমি বললাম, তো এইভাবে আর কতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? তখন উনি বলল, কেন, কোলে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে? তখন আমি বললাম, না তো, আমার কাছে তো অন্যরকম ভালো লাগছে, ইচ্ছে করছে সারা রাত আপনার কোলেই থাকি। উনি একটু মুচকি হাসি দিয়ে বললেন, তাই? তখন আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি ভাবছি আপনার কথা, আপনি পারবেন তো এভাবে সারা রাত আমাকে রাখতে? আমি একটু কথাটা সংকোচের ইশারায় বললাম। তখন উনি বলল, পারবো, তোমার যে সাইজ আর ওজন, মনে হচ্ছে যেন আমি 3 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। উনি আমাকে অপমান করছে, এই জ্বালা তো সহ্য করা যায় না। তখন আমি বললাম, কি, আমি 3 বছরের বাচ্চা? তখন উনি আমাকে বলল, তা না হলে কি? তখন আমি বললাম, শোনেন, আমি মোটেও বাচ্চা নই, ওজন একটু বয়সের তুলনায় কম আর কি। একটু কথাটা ভাব নিয়েই বললাম। তখন উনি আমাকে তাচ্ছিল্যের সাথে বলল, বয়স হবে আর কত হবে? তখন আমি বললাম, আমার বয়স 19 বছর 2 মাস 17 দিন, আর আমার ওজন 39 কেজি। তখন উনি মজার ছলে বললেন, বিশ্বাস হয় না, আমার তো মনে হয় তুমি 14 বছরের পিচ্ছি একটা। বেটা দেখি আমাকে রাগাচ্ছে, দাঁড়া আমি বুঝাচ্ছি। তখন আমি বললাম, তো পিচ্ছি হলে বিয়ে করেছেন কেন আমায়? হ্যাঁ, পিচ্ছিদের বিয়ে করতে হয় না, তা জানেন না আপনি? জানবেনই বা কি করে, সারা জীবন তো স্কুল ফাঁকি দিয়ে বেড়াইছেন। বেটা আমারে রাগায়, দিলাম তো কথা শুনিয়ে। কথাটা বলে একদম জিতার মতো ভাবে আছি। তখন উনি আমাকে বলল, বিয়ে তো আমি করেছি তোমার, বলেই থেমে গেলেন। তখন আমি আগ্রহের সাথে বললাম, আমার কি? হ্যাঁ বলুন বলুন।
তখন উনি আমাকে বলল, না কিছু না। তারপর আমি বললাম, ও তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন শুনি? একটু মুচকি হাসি দিয়ে কথাটা বললাম। তখন উনি আমাকে বলল, তুমি না বললে সারা রাত থাকবে। তখন আমি ওনার গলা জড়িয়ে ধরে বললাম, ওকে, আমি তাহলে আর নামছি না। তখন উনি আমাকে বলল, ওকে, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তখন আমি বললাম, এই তো ফুস হয়ে গেল নাকি আপনার শক্তির ভাব? হাসি দিয়ে বললাম। আর ওনার কোল থেকে নামতে যাব, তখনই উনি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তোমাকে কোলে নিয়েছি, একবার যেহেতু বলেছি সারা রাত রাখবো এভাবে, সো রাখবো। বলেই উনি হাঁটা শুরু করলেন। তখন ওনার গলা জড়িয়ে ধরে আছি, উনি হাঁটছেন। তার শরীর থেকে ধেয়ে আসা স্মেলটা অনুভব করছি। এই প্রথম ওনার শরীরের দিকে চোখ গেল আমার। শক্ত শরীর তার, হয়তো জিম করে। তার মাঝে আমি আসক্ত হয়ে পড়েছি। তাতে আমার কোনো বিদ্রুপ নেই। হচ্ছি তো কি হয়েছে, সে তো আমারই, আমি যে তার। বলতেই কোনো বাধা দিচ্ছে না মন, কারণ হয়তো সে আমার স্বপ্নের রাজকুমার, যাকে আমি চেয়েছি মনে মনে এতদিন ধরে। তার প্রেমে মুগ্ধ হতে কোনো বাধা নেই, কারণ এই মন বলছে সে যে মিস্টার পারফেক্ট, যাকে আমি চাই। রুমে এসে উনি যে এমন একটা কাজ শুরু করে দিবেন যা আমার কল্পনার বাহিরে ছিল, এমনটা আশা করা তার কাছে আমার ছিল না। তখন আমি বললাম, এই কি করছেন আপনি? উনি আমাকে বিছানায় রেখে ওনার গায়ে থাকা টি শার্টটা খুলে ফেললেন। ওনার এই কাজে যদিও কিছুটা ভয়ের আভাস পাচ্ছি, তবে এর চেয়েও বেশি বিস্মিত হয়েছি ওনার বডিটা দেখে। তখন শরীরটা শক্ত লেগেছিল, তবে ওনার যে এমন সিক্স প্যাক থাকবে তা বুঝতে পারেনি। আমাকে নেশা ধরিয়ে ফেলছে ওনার এমন শরীর। তখন উনি আমাকে বলল, দেখতেই তো পারছো কি করছি আমি। তখন আমি বলছি, কি করছেন? তখন উনি আমাকে বলল, দেখতেই তো পাচ্ছ। একটা সেন্টু গেঞ্জি পড়তে পড়তে কথাটা বললেন। তখন আমি বললাম, বুঝলাম। তখন উনি আবার আমাকে বলল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমার ভোরে কাজ আছে। রুমের লাইটটা অফ করে উনি বিছানায় এসে শুয়ে পড়লেন। আমিও ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম ভাবাজি আসছেই বা কই। তখন উনি আমাকে বলল, ঘুম আসছে না? তখন আমি বললাম, উনি আমাকে আলতো করে কাছে টেনে নিয়ে উনি আমার মাথাটা ওনার বুকে রাখলেন। তখন আমি বললাম, সব কথা কি বলা যায়? কিছু কথা তো বুঝে নিতে হয়, তাই না? মনে মনে বলছি, ইচ্ছে করছে ওনার বুকে কয়েকটা কিস করতে। তখন উনি আমাকে বলল, শোনো, সবসময় যে আমার মেজাজটা এমন নরম থাকবে তা কিন্তু নয়। বাহিরে কাজের অনেক চাপ থাকে, আমার তাই মেজাজটাও খিটখিটে হয়ে থাকে। তখন আমি তোমার ইচ্ছেগুলো বুঝে উঠতে পারবো না। তখন তো তোমাকে নিজের ইচ্ছে নিজেই পূরণ করে নিতে হবে, তাই না? আমি তখন বললাম, ওনার বুকে মাথা রাখার পর কখন যে ঘুমিয়ে পড়েছি, নিজেরই কোনো হুঁশ নেই। সকালে নিজেকে বিছানায় একা আবিষ্কার করলাম। ফ্রেশ হয়ে শাশুড়ির কাছে গেলাম। শাশুড়ি আমাকে বলল, কি গো, উঠছো বৌমা? তখন আমি বললাম, তখন শাশুড়ি আম্মা বলল, এখন তুমি অসুস্থ তাই একটু লেটে উঠেছো, তবে সবসময় এমন করলে কি চলবে? রাতে ঘুমানোর আগে কি ইফতি তোমাকে কিছু বলেছে? তখন আমি বললাম, উনি তো অনেক কথাই বলেছেন। বেকুবের মতো উত্তর দিলাম, জ্ঞান বুদ্ধি তো কিছুই হয়নি আমার। শাশুড়ি মা বলল, আরে অনেক কথার কথা আমি জিজ্ঞেস করিনি, ও কি তোমাকে ঘুমানোর আগে বলেনি ওর সকালে কাজ আছে? তখন আমি বললাম, বলেছে তো। তখন শাশুড়ি আম্মা বলল, যদি এটা কখনো বলে থাকে ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নিও, সকালে না খেয়ে যেন বের না হয় সে। তোমার বিয়ের আগে আমি কখনোই ওকে না খেয়ে বেরোতে দিইনি। তখন আমি বললাম, আজ কি না খেয়ে বেরিয়েছেন? তখন শাশুড়ি মা বলল, না, আমি যদি না দেখতাম তবে ও তাই করতো। তবু আমি কেন নাস্তা বানাতে গিয়েছি, সেজন্যে আমাকে বকুনি শুনতে হয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের জন্য কিছু একটা করতে হবে। তখন আমি শাশুড়ি আম্মাকে বললাম, কি তৈরি করবো আম্মু? তখন শাশুড়ি আম্মু বলল, নুডলস করো, নীলুর প্রিয় অনেক। আমার দিকে অবাক হয়ে তাকালেন, হয়তো আম্মু বলেছি বলে ওনার কাছে ভালো লেগেছে। সারাদিন আম্মুর আর আপুদের অর্থাৎ নানাদের সাথে কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যাবেলায় সবাই বসে আছি, কিন্তু আমার কাছে ভালোই লাগছে না। ওনাকে দু চোখ খুঁজছে আমার নিজের অজান্তে। তখন আমি বললাম, আচ্ছা আফু। ননদি বলল, ভাবি বলো। তখন আমি বললাম, আপনার ভাই কি কাজে বেরিয়েছেন? ননদি আমাকে বলল, ও তো মুরগি দেখতে গেছে। তখন আমি একটু অবাক হলাম আর বললাম, কিসের মুরগি? ননদি আমাকে বলল, ওই যে ওর তো অনেকগুলো খামার আছে, মুরগিগুলো লোক দিয়ে কাজ করায় আর প্রতিদিন একবার দেখে আসে। আর কিছু আছে অন্যদের
তবে ওইগুলো তো বাচ্চা, খাদ্য আর ওষুধ ও সাপ্লাই দেয়, ওইগুলো দেখতে গেছে আজ। কয়েকদিন পর পর এগুলো ও গিয়ে দেখে আসে। তখন আমি একটু ঠাট্টা করে বললাম, তার মানে উনি মুরগি ব্যবসায়ী? ননদি বলল, এই কথা ভাইয়ের সামনে বলো না ভাবি, আর ওর আরও কিসের ব্যবসা আছে জানি না, অনেক ধরনের আছে সেটা জানি, তবে আমাদের বাজারে 3টা ব্যাংক আছে, ওই 3টার শেয়ারদার ও। রাত 10টায় আসছেন উনি, খেয়ে ঘুমিয়ে পড়েছেন, সারাদিন কাজ করে হয়তো ক্লান্ত, তবে উনি আমাকে বুকে নিয়ে ঘুমাতে ভুল করেনি, উনি প্রতিদিনই এক নিয়মে বেরিয়ে পড়েন। উনি সারাদিন কোনো খোঁজ থাকে না, রাতে এক ঝলক দেখা পায়। আমাদের বিয়ের আজ 10 দিন পেরিয়ে গেল। রাতে মুখটা ঘোমরা করে রুমে বসে আছি, বাবার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, বাড়ির সবার কথা খুব মনে পড়ছে, বাবা মাকে দেখতে ইচ্ছে করছে খুব। তখন উনি আমাকে বলল, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? উনি রুমে এসে টেবিলের উপর একটা ফাইল রেখে কথাটা বললেন। তখন আমি বললাম না। তখন উনি আমার পাশে এসে বসে পড়লেন। তখন আমাকে বলল, বুঝতে পারছি বাবার বাড়িতে যেতে ইচ্ছে করছে বুঝি? তখন আমি বললাম মাথাটা ঝাঁকিয়ে বললাম, মাথাটা নিচু করেই আছি। উনি তখন আমাকে বলল, ব্যাংকের কিছু ঝামেলা হয়েছিল, ওইগুলোর কারণে একটু বেশি বিজি ছিলাম, কালকে তোমাদের বাড়িতে যাচ্ছি। তখন আমি বললাম, সত্যি? অনেকটা খুশি হয়ে ওনার দিকে তাকালাম। উনি তখন বলল, তখন আমি বললাম, ধন্যবাদ। ওনার গালটা টেনে দিলাম। উনি তখন বলল, সুস্থ তুমি এখন? মুচকি একটা হাসি দিয়ে বললেন। তখন আমি বললাম, ওনার কথাটা জিজ্ঞেস করার অর্থটা বুঝতে পেরেছি, লজ্জায় আমি মাথাটা নিচু করে আছি। উনি তখন বলল, এত লজ্জা যে কোথায় পাও আমি বুঝি না। জিজ্ঞেস করলাম, ভালো আছো? উনি লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন। সবসময় কি মাথায় উল্টাপাল্টা কথা ঘুরে নাকি? তখন আমি বললাম, আরে না, উল্টাপাল্টা কি ভাবছি? তখন উনি আমাকে বলল, যাই ভাবছো তা যদি করতে যাই তাহলে কি কোনো অসুবিধা আছে? মুচকি এসে আমাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। তখন কি বলবো আমি, কোনো কিছুই বলছি না। উনি তখন বলল, কি আর করার, কোনো উত্তর যদি না পাই তাহলে হতাশ হয়ে আমাকে শুয়ে থাকতে হবে, বলে উনি শুয়ে পড়লেন। তখন আমি বললাম, ওই আমি কি নিষেধ করেছি? বলেই ওনার বুকের শুয়ে পড়লাম, আমার মুখটা ওনার মুখের কাছে। তখন উনি বলল, তাই এর মানে কি? তখন আমি বললাম, মানে বুঝেন না খোকা বাবু, একটা বইয়ের অধিকার ফালাবো আজ থেকে। কথাটা আমি ওনার নাকের সাথে আমার নাকটা ঘষা দিয়ে বললাম। তখন উনি আমাকে বলল, তা কেন? তখন আমি বললাম, ভালোবাসি তাই। কোনো অসুবিধা আছে? আমি ওনাকে একটা কিস করলাম। আমার লজ্জা শরম সব কই গেল রে। আরে ধুর, লজ্জা কিসের, উনি তো আমারই বর, রুমের ভেতর ওনার সাথে কোনো লজ্জা থাকছে না বলেই হাসি দিলাম। গল্পের মাঝে একটা কথা বলি, এরকম কথা শুনলে তখন মনের ভিতর সবার বুঝি একটু বিয়ে বিয়ে ভাব চলে আসে, তাই না? কিন্তু সব থেকে বড় কথা, আমাদেরকে বিয়ে করবে কে? আচ্ছা যাক, একটু দুষ্টামি করলাম, তো চলুন গল্পে ফিরা যাক। তখন উনি আমাকে বলল, তাই বুঝি? না, আমার তো কোনো অসুবিধা নেই বলে আমাকে ওনার উপর থেকে নামিয়ে দিলেন। তখন আমি বললাম, অসুবিধা নেই বলে কি উঠে গেলেন? তখন উনি দেখছি আলমারি থেকে কিছু একটা এনে আমার হাতে দিলেন। তখন বলল, এই নাও। আমি তখন বললাম, কি এটা? খুলে দেখি 1000 টাকার বান্ডিল। টাকাটা দিয়ে উনি আমাকে বললেন, দেনমোহরের টাকা অর্ধেক দিলাম, বাকিটা সারা জনম ধরে ধীরে ধীরে শোধ করব, চলবে নাকি? তখন আমি বললাম, চলবে না, দৌড়াবে। আপনি দিয়েছেন, আমি পাইছি, এখন এগুলো আপনার কাছেই রাখেন, আমার এগুলো দরকার নেই। তখন উনি একটা হাসি দিয়ে বললেন, তো এখন কি দরকার? তখন আমি বললাম, আপনাকে দরকার আছে, আসেন, নেশায় ধরেছে আমায়। তখন উনি বলল, ওমা তাই বুঝি, আমি তো আসছি না। তখন আমি বললাম, আসবেন না মানে? বলেই ওনাকে একটা টান দিয়ে বিছানায় ফেলে দিলাম, ওনার বুকের উপর চড়ে বসলাম। তখন উনি আমাকে বলল, আরে বুঝলাম তো সব, লাইটটা তো অফ করো। তারপর আমি লাইটটা অফ করে দিলাম, ওনাকে নিজের মতো করে কাছে পাচ্ছি, তার প্রতিটা ছোঁয়া আমাকে তার প্রতি আসক্ত করে তুলছে। এটাই হয়তো স্বামী স্ত্রীর সবচাইতে সুখের মুহূর্ত, যেখানে দুইজন চায় তাদের, আর কি চায় মনের মতো মানুষ, তার সাথে কাটানো সেরা সব মুহূর্ত। রাতে ওনার বুকের উপর শুয়ে ঘুমিয়েছি, সকালে ঘুম ভেঙে দেখি ওনার বুকেই আছি। ওনাকে একটা কিস করে উঠতে যাব, ঠিক তখনই উনি। তো আসসালামু আলাইকুম গাইস, আজকের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, গল্পের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা, আমার গল্প পড়ার ধরন, আমার ভয়েস একটু ভালো না, ওইটা আমি জানি, কিন্তু তারপরে আপনারা কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তবে একটা সময় আমি অনেক গল্প বানিয়েছি। আমার নাম হচ্ছে সাজিদ, আর পুরো নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজিদ। আপনারা আমাকে সাজিদ বলেই ডাকবেন। আমার চ্যানেলের নাম ছিল MS কার্টুন স্টোরি আনলিমিটেড। বর্তমানে ওইটাতে আমাদের বন্ধু সাইমন আছে। সাইমন হলো আমার এই ভাই, রেদওয়ানও আমার ভাই। তো চ্যানেলটা কারো ব্যক্তিগত না, চ্যানেলটা আমাদেরই। আমাদের জন্য হচ্ছে যে মেইন হচ্ছে যে এটাই আমাদের লক্ষ্য থাকে, আপনাদেরকে ভালো ভালো উপহার দেওয়া গল্প, এটাই। আর চ্যানেলটা হচ্ছে যে আমার, আপনার, আমাদের সবার। কারণ হচ্ছে আপনারা আমাদেরকে এতদূর নিয়ে আসছেন, আপনাদেরও একটা পাওয়া। ওই চ্যানেলের নামটা এখন চেঞ্জ করেছি, সাইমন অলওয়েজ অন ফায়ার। তবে আবারও বলতেছি আপনাদেরকে অনেক বিরক্ত করছি, দয়া করে একটু অ্যাডজাস্ট করে নিয়েন। ইনশাআল্লাহ খুব ভালো ভালো আপনাদেরকে গল্প উপহার দিব, কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নিয়েন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে বেশি না, মাত্র 300 কমেন্ট করে দিয়েন, দেখি আপনাদের ভালোবাসাটা দেখতে চাই। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।